নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। প্রাচীন ভারতের ইতিহাসে অলরেডি আমরা 14 নম্বর অব্দি চ্যাপ্টার কমপ্লিট করেছি এবং আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গুপ্ত রাজবংশের সময়কার শিল্প, সাহিত্য, স্থাপত্য, গুপ্ত বংশের শাসন পদ্ধতি, শাসন ব্যবস্থা, এইগুলো সম্পর্কে। তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা 14 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছি। যারা দেখোনি অবশ্যই দেখো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টে, সেখান থেকে দেখতে পারো। আর আজকের ক্লাস থেকে অ্যাকচুয়ালি পরবর্তী গুপ্ত বংশ সম্পর্কে পড়বো এবং এনসিয়েন্ট হিস্ট্রি প্রায় শেষ হয়ে এসছে। বেশ কিছু ডাইনেস্টি রয়েছে যেগুলো কমপ্লিট হলে আমরা পুরো এনসিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট করে দেবো। তো আজকে আমরা যে বংশ সম্পর্কে পড়বো সেটা হচ্ছে পুষ্যভূতি বংশ, এবং পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন সম্পর্কে জানবো। এবং নেক্সট ক্লাসে পার্ট 2-তে এই ক্লাসের হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা এবং অন্যান্য যে রাজবংশগুলো সেগুলো সম্পর্কে জানবো। তো ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, পুরো ক্লাসটা অবশ্যই দেখো, কারণ এইগুলো থেকে কোশ্চেন আসে। ছোট ছোট অনেক জিনিস রয়েছে যেগুলো আমি তোমাদের বোঝাবো সহজ করে, এবং আমি এখানে যেহেতু ক্লাসগুলো ডিটেলসে করছি তাই ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স দুটোকে কভার তোমরা করতে পারবে এই ক্লাসগুলো থেকে। আগের ক্লাসগুলো না দেখে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস প্লেলিস্টটা পেয়ে যাবে, সেখানে আগের ক্লাসগুলো দেখে নিও। আর প্রিলিমসের জন্য এই ক্লাসগুলো তোমরা কনসিডার করতে পারো যদি তোমরা ডিটেলসে পড়তে চাও। এটা লাইভ ক্লাসের টাইমিং মঙ্গলবার থেকে রবিবার রাত্রি 9টায় আমি মঙ্গলবার নয়, বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নেবো ইউটিউবে। এগুলো ফ্রি ক্লাস থাকবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। সবাই প্রতিদিন আসার চেষ্টা করো। সেকেন্ড চ্যানেল যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে পড়াচ্ছি, জিওগ্রাফি সম্পর্কে পড়াচ্ছি, ক্লাস 9-10 এইগুলো আমি এখানে পড়াবো। তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করোনি। আমরা যে সময়টা এখন পড়তে চলেছি সেই সময়টাকে বলা হয় আর্লি মিডিভাল পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগ আসার ঠিক আগের অবস্থাটা আমরা এই সময় পড়বো। কারণ মধ্যযুগ এর পরের যে ইতিহাসটা আমরা এখন যেগুলো পড়বো, পুষ্যভূতি বংশ বা দক্ষিণ ভারতের বেশ কিছু রাজবংশ পড়বো, সেগুলো পরেই অ্যাকচুয়ালি ভারতে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ গজনবী এদের আক্রমণ শুরু হয় এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি মিডিভাল হিস্ট্রি আমাদের শুরু হয়ে যাবে। কিন্তু তার আগের যে সময়টা সেই সময়টাকে বলা হয় আর্লি মিডিভাল পিরিয়ড বা প্রাগ মধ্যকালীন সময়। এবং এই সময়ের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা এতদিন অবধি যা পড়ে আসছি সেই প্রথম থেকে মাঝে মাঝেই দেখেছি আমরা একটা বড় রাজবংশ এসেছে যারা ভারতের একটা বড় অংশ জুড়ে শাসন করেছে। সেটা আমরা একদম প্রথমে যদি দেখি যে মৌর্যরা সেম ভাবে শাসন করেছিল। মৌর্য বংশের পতনের পর কয়েকটা ছোট ছোট রাজবংশ রাজত্ব করে বটে, কিন্তু তারপরে যখন আমরা দেখছি কুষাণ বা সাতবাহনরা যখন রাজত্ব করে তখন তারা পুরো ভারত নিয়ে রাজত্ব না করতে পারলেও একটা বড় অংশ জুড়ে তারা শাসন করতো, যথেষ্ট বড় একটা অঞ্চল জুড়ে শাসন করত। কুষাণ বা সাতবাহনদের পরে আমরা দেখেছি যে গুপ্ত বংশ, গুপ্ত বংশের সময় পুরো ভারত একত্রিত হয়, গুপ্তদের শাসনের প্রভাব পুরো ভারতের ওপর পড়েছিল। তো এত অব্দি সময়টা গুপ্তদের সময় টাইম অব্দি আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় রাজবংশ তৈরি হচ্ছে। কিন্তু এই যে সময়টা আর্লি মিডিভাল পিরিয়ড, এই সময়তে এরকম বড় কোনো রাজবংশ প্রতিষ্ঠা হচ্ছে না, বিভিন্ন জায়গাতে ছোট ছোট রাজবংশ শাসন করছে। এবার এই জায়গাটা একটু গুলিয়ে যায় যে কে কখন রাজত্ব করছে, কে কার সমসাময়িক ছিল। তো সেই জিনিসটা একটু ফার্স্টে বুঝতে হবে, তারপর আমরা হর্ষবর্ধনের সম্পর্কে যাব। এবং এই সময়টাতে আমরা দুটো ভাগে ভাগ করে পড়বো। প্রথমটা হচ্ছে নর্থ ইন্ডিয়া, এখন যে প্রথম কয়েকটা ক্লাস সেটা নর্থ ইন্ডিয়া উত্তর ভারতের ওপর হবে। নেক্সট যে কয়েকটা ক্লাস হবে সেগুলো দক্ষিণ ভারতের যে রাজবংশগুলো সেইগুলোর উপরে অ্যাকচুয়ালি হবে। এবার যে আর্লি মিডিভাল পিরিয়ড বা প্রাক মধ্যকালীন যে সময়টার কথা বললাম, এটা কোন সময় থেকে কোন সময় অবধি চলছে? 600 থেকে 1200 খ্রিস্টাব্দ অবধি সময়টা চলছে। এবং এই সময়কে দুটো ভাগে ভাগ করা যায়। দুটো ভাগ, কোন কোন ভাগ? ফার্স্ট ভাগ হচ্ছে 600 থেকে 750 খ্রিস্টাব্দ, এবং সেকেন্ড যে ভাগটা সেটা হচ্ছে 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই ভাগগুলো ঐতিহাসিকরা কেন করছেন? করার কারণ হচ্ছে যাতে সহজভাবে এটা বুঝতে পারা যায় যে কি অবস্থা ছিল। একটু আগেই যেরকম বললাম যে এই সময় খুব বড় রাজবংশ রাজত্ব করেনি, বা যে রাজবংশগুলো রাজত্ব করেছে তারা খুব বেশি দিন অবধি রাজত্ব করেনি। তো সেই কারণে আমরা যদি এরকম ভেঙে পড়ি তাহলে এটা বুঝতে সুবিধা হবে। 600 থেকে 750 খ্রিস্টাব্দে উত্তর ভারতে আমরা যদি দেখি, সেই সময় পুষ্যভূতি বংশ রাজত্ব করছে স্থানেশ্বর থেকে, অন্যদিকে কনৌজ থেকে রাজত্ব করছে মৌখরী বংশ। এরা
দুজন হচ্ছে বড় রাজবংশ, এছাড়াও ছোট ছোট কিছু রাজবংশ উত্তর ভারতে রাজত্ব করছে, কিছুদিন অব্দি হুনরা রাজত্ব করছে উত্তর ভারতে, কিন্তু তারা খুব বেশি বড় নয়। যাই হোক, এই দুটো বড় বংশ বেশ কিছুদিন রাজত্ব করছে। অন্যদিকে আমরা যদি এই এক্স্যাক্টলি সেম টাইমটাতে 600 থেকে 750 খ্রিস্টাব্দ অব্দি সময়টা দক্ষিণ ভারতে দেখি, সেখানে দেখবো যে কাঞ্চিতে একটা রাজবংশ রাজত্ব করছে যার নাম হচ্ছে পল্লব বংশ। কাঞ্চি এদের রাজধানী ছিল। নেক্সট পরের ক্লাসে আমরা এগুলো সম্পর্কে পড়বো। এবং আরেকটা রাজবংশ হচ্ছে বাদামি থেকে রাজত্ব করছে যারা হচ্ছে চালুক্য বংশ, এবং মাদুরাই থেকে একটা রাজবংশ রাজত্ব করছে যারা হচ্ছে পাণ্ডব বংশ। যে পাণ্ডব বংশের কথা আমরা আগে পড়ে এসেছি সঙ্গম পিরিয়ডে, অ্যাকচুয়ালি সেই পাণ্ডব বংশেরই একটা শাখা বলতে পারো এই মাদুরাই থেকে রাজত্ব করতো। যাই হোক, এদের সম্পর্কে যখন আবার পড়বো ডিটেলসে তখন সেইগুলো সম্পর্কে আলোচনা করব। অন্যদিকে 750 থেকে 1200 খ্রিস্টাব্দ যে সময়টা উত্তর ভারতে এই উত্তর ভারতের মেন দুটো পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রথম পরিস্থিতি হচ্ছে গুর্জর প্রতিহারদের রাজত্ব, গুর্জর প্রতিহাররা, অন্যদিকে পালরা, অন্যদিকে রাষ্ট্রকূট, এই তিনটে বড় রাজবংশ 750 থেকে 1000 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করছে। কিন্তু প্রবলেমটা আসছে কোন সময়? 1000 খ্রিস্টাব্দের পর থেকে। কেন? এই তিনটে রাজবংশ এই সময় থেকে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে, যেটাকে বলা হয় ত্রিশক্তি দ্বন্দ্ব, বা ইংরেজিতে বলা হয় ট্রাইপার্টাইট ব্যাটেল। ওকে, তো মোটামুটি যখন এরা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করছে সেই সময়তে এই বংশগুলো দুর্বল হয়ে পড়ছে, এবং সেই জায়গাতে কিছু রাজপুত ডাইনেস্টি উঠে আসছে। আবার অন্যদিকে যেমন রাজপুতদের মধ্যে চৌহান বংশ, চান্ডেল বংশ, পরমার বংশ এরাও উঠে আসছে। তেমনি ভাবে আমরা দেখতে পাবো আবার মোহাম্মদ গজনি, মোহাম্মদ ঘড়ি এরা আক্রমণ করতে শুরু করছে। তো এই যে পোর্শনটা আমি অলরেডি কভার করে রেখেছি মিডিভাল হিস্ট্রির যে প্লেলিস্টটা রয়েছে সেখানে, সেটা তোমরা দেখতে পারো। মোহাম্মদ গজনবী, মোহাম্মদ ঘড়ির আক্রমণ, রাজপুত বংশগুলো সম্পর্কে আমি অলরেডি ডিসকাস করেছি। তো সেই সময় থেকেই ধীরে ধীরে মধ্যকালীন সময় সেটা শুরু হয়ে যাচ্ছে। এবং আমরা যদি দক্ষিণ ভারতের কথা দেখি এই সময়টাতে, তাহলে দেখবো একটা বড় রাজবংশ দক্ষিণ ভারতে রাজত্ব করছে যারা হচ্ছে চোল বংশ। এগেন চোলদের সম্পর্কেও আমি ডিসকাস করেছি মিডিভাল হিস্ট্রির যে প্লেলিস্টটা রয়েছে সেখানে। তো চোলরা অ্যাকচুয়ালি খুব বড় একটা রাজবংশ ছিল, এবং এদের যে প্রভাব সেটা শুধুমাত্র ভারতের মধ্যেই ছিল তা নয়, ভারতের বাইরেও বিভিন্ন জায়গাতে ছিল। এদের নৌশক্তি প্রচন্ড শক্তিশালী ছিল। তো এইরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যতই এরা শক্তিশালী হোক না কেন, এরা কিন্তু পুরো ভারত জুড়ে রাজত্ব করেনি, দক্ষিণ ভারত অঞ্চলে এরা রাজত্ব করত। তো এই হচ্ছে সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি। এবং একটু একটু করে আমরা এতক্ষণ অব্দি যে যে জিনিসগুলো ডিসকাস করলাম, যে যে রাজবংশগুলো ডিসকাস করলাম, সেইগুলোকে আমরা আলোচনা করব একটার পর একটা ক্লাসের মাধ্যমে। খুব বেশি হলে আর খুব বেশি ক্লাস হবেও না অ্যাকচুয়ালি এখান থেকে। ওকে, তো এই জায়গাটা তোমরা বুঝতে পারলে আশা করছি। এইবার আমরা চলে যাব হচ্ছে পুষ্যবতী বংশ, যেটা থানেশ্বর থেকে রাজত্ব করতো। থানেশ্বর বা স্থানেশ্বর এদের রাজধানী ছিল, সেই জন্য এটা বলা হচ্ছে। ওকে, তো আমরা যে গুপ্ত বংশ সম্পর্কে পড়ে এসেছি তারা মোটামুটি 6th সেঞ্চুরি অব্দি রাজত্ব করে। দেখো, গুপ্তদের যে মহান রুলাররা ছিল, মানে অন্তত স্কন্দগুপ্ত অব্দি যে যারা রাজা ছিল, তাদের সময় গুপ্তরা যথেষ্ট শক্তিশালী ছিল এবং সারা ভারত জুড়ে রাজত্ব করত। কিন্তু ধীরে ধীরে এরা ছোট হতে হতে এতটাই ছোট হয়ে যায় যে জাস্ট এইটুকু অংশ জুড়ে রাজত্ব করত। পরবর্তী গুপ্ত যারা রাজবংশ ছিল তারা এইটুকু অংশ জুড়ে, আজকের উত্তরপ্রদেশ, আজকের বিহার, জাস্ট এইটুকু অংশে তারা স্থিমিত হয়ে যায়। অন্যদিকে এই সময়তে যারা গুপ্তদের সামন্ত রাজা ছিল, বা যে হুন আক্রমণের কারণেই মেনলি গুপ্তদের পতন হয়, সেই হুনরা, তারা শক্তিশালী হয়ে যায় এবং এতটাই শক্তিশালী হয়ে যায় যে তারা নিজেরা স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করে। আমরা যদি হুনদের দিকে দেখি, যেটা আগের ক্লাসে আলোচনা করেছি, যে হুনদের একটা শাখা সেত হুন বলে, তারা ভারতে আক্রমণ করেছিল এবং এই আক্রমণের ফলেই অ্যাকচুয়ালি গুপ্ত সাম্রাজ্যের পতন হয়। তো এই সেত হুনরা কাশ্মীর, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, ভারতের উত্তর পশ্চিম অংশ, মেনলি এই জায়গাগুলোতে রাজত্ব করতো। দেখো এখানে হুন বলে লেখা রয়েছে, এই সমস্ত জায়গাগুলো এদের আন্ডারে ছিল। তবে এরা বেশি দিন রাজত্ব করতে পারেনি, খুব তাড়াতাড়ি এদেরকে ভারত ছেড়ে চলে যেতে হয়। এবং বাকি যারা পড়ে থাকছে তারা প্রত্যেকেই গুপ্তদের ছিল, সামন্ত রাজা ছিল। যেমন পুষ্যবতী বংশ, তোমরা এখানে ম্যাপ দেখতে পাচ্ছ, একটু সবুজ কালার দিয়ে যে জায়গাটা দেখানো হচ্ছে, পুষ্যবতী বংশ এই জায়গাটায় রাজত্ব করতো। মৌখরি, এরা
প্রত্যেকেই গুপ্ত বংশের ছিল, সামন্ত রাজা ছিল একসময় এখানে। কামরূপ বংশে বর্মন বলে একটা রাজবংশ রাজত্ব করত, কলচুরি বলে একটা রাজত্ব ছিল। তো এরা প্রত্যেকেই গুপ্তদের ছিল, সামন্ত রাজা ছিল। কিন্তু যখন তারা দেখছে যে গুপ্ত বংশ দুর্বল হয়ে পড়েছে, তাদের যারা রাজা রয়েছে তাদের হাতে অত পাওয়ার নেই, তারা আমাদের হারাতে পারে না, তখন এরা একে একে স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে এবং একটা একটা করে জায়গা নিয়ে তারা শাসন করতে শুরু করে। প্রথম যে রাজবংশ গুপ্তদের থেকে স্বাধীন হয়ে যায় তিনি মালব থেকে রাজত্ব করতেন, এবং এর সম্পর্কে আমরা আগের দিন পড়েছি যখন গুপ্তদের সম্পর্কে পড়ছিলাম, মালবের যশোদ বর্মন। ওকে, তো ইনি মালব বংশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীকালে পুষ্যভূতি বা মৌখরী এরা প্রত্যেকেই স্বাধীনতা ঘোষণা করে। এবার এই সমস্ত রাজবংশের মধ্যে যে রাজবংশটা একটু হলেও বড় রাজত্ব স্থাপন করেছিল এবং একটু বেশি দিন রাজত্ব করেছিল সেটা হচ্ছে পুষ্যভূতি বংশ, এবং এই বংশেরই একজন শাসক ছিলেন হর্ষবর্ধন। ওকে, এদের প্রথম যেটা প্রথম ইম্পর্টেন্ট জিনিস সেটা জানতে হবে, সেটা হচ্ছে এদের রাজধানী থানেশ্বর বলে একটা জায়গা, যেটা আজকে কুরুক্ষেত্র হরিয়ানার কাছে পড়ে যাচ্ছে। তো সেই কুরুক্ষেত্র বলতে সেই কুরুক্ষেত্র যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা তোমরা শুনেছো মহাভারতে, তো সেই কুরুক্ষেত্রেরই কথা বলা হচ্ছে। তো থানেশ্বর যে জায়গাটা সেটা এদের রাজধানী ছিল, এবং একটা টাইমে যখন হর্ষবর্ধন রাজত্ব করেন তখন এই বংশটা এতটা বড় অংশ জুড়ে শাসন করত। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে এই পুরো অংশটা জুড়ে এরা শাসন করত। এটা হচ্ছে সব থেকে পিক টাইম যখন হর্ষবর্ধন এই বংশে রাজত্ব করতেন। এবং এই বংশের সম্পর্কে আমরা জানছি কোথা থেকে, হর্ষচরিত থেকে জানতে পারছি। হর্ষচরিত ইজ দ্য বায়োগ্রাফি অফ হর্ষবর্ধন, মানে জীবনী, যেটা লিখছেন হচ্ছে হর্ষবর্ধনেরই কোর্ট পোয়েট সভা কবি, যার নাম হচ্ছে বানভট্ট। এছাড়াও হিউয়েন সাং এই সময় ভারতে আসেন, তিনিও এই সম্পর্কে লেখেন। তো এইগুলো থেকে আমরা জানতে পারছি। এবং প্রথমে এরা গুপ্তদের সামন্ত ছিল, এবং যখন হুন আক্রমণ হয় তখন এরা স্বাধীনতা ঘোষণা করে, যখন গুপ্ত বংশ দুর্বল হয়ে পড়ে। এবার এই বংশটার প্রতিষ্ঠাতাকে, ফার্স্ট রুলারকে, সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছেন। অনেকে বলে যে পুষ্যভূতি বলে একজন রুলার ছিলেন, যার পুরো নাম হচ্ছে পুষ্যভূতি বর্ধন। ঠিক আছে, তিনি এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন যখন এরা গুপ্তদের আন্ডারে সামন্ত রাজা হিসেবে কাজ করতো। এইখানে আরো একটা ডাউট রয়েছে, এইরকম কারণ মানে কোন রাজার পরিচয় বা কিছু তার সম্পর্কে জানা যায় না। অনেক ঐতিহাসিক বলেন যে পুষ্যভূতি বর্ধন বলে কেউ ছিলেন না, সম্ভবত কোনো একটা কাল্পনিক চরিত্র ছিল যার নাম থেকে এই বংশের নাম হয়। তো যাই হোক, আমরা প্রথম যে তিনজন রাজা ছিলেন এই বংশের তাদের সম্পর্কে খুব একটা বেশি জানতে পারি না, এবং সম্ভবত পুষ্যভূতি বলে একজন রুলার হয়তো ছিলেন এবং তিনি হয়তো এই বংশটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই বংশের নাম সেই জন্য হয়ে যাচ্ছে পুষ্যভূতি বংশ। আবার অনেক ঐতিহাসিক একে বর্ধন বংশ বলছেন, কারণ অধিকাংশ যে রাজা এই বংশের তাদের প্রত্যেকেরই টাইটেল বর্ধন। যেমন হর্ষবর্ধন, অ্যাকচুয়ালি কিন্তু হর্ষবর্ধন পুরো নাম নয়, বর্ধন দুটো আলাদা শব্দ। বর্ধন এদের টাইটেল ছিল, সেই জন্য একে বর্ধন বংশও বলা হয়। কিন্তু এই বংশের রিয়েল ফাউন্ডার, যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে প্রভাকর বর্ধন, এবং ইনি এই বংশের চতুর্থ রুলার ছিলেন। যেহেতু তিনজন প্রথম রুলারের নাম আমরা মানে ঠিকঠাক করে জানতে পারছি না, চতুর্থ রুলার যিনি এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং ইনি হুনদেরকে হারিয়ে দেন। একদিকে যেখানে গুপ্তরা হুনদেরকে পরাজিত করতে পারছে না, বারংবার হেরে যাচ্ছে, সেখানে তিনি একজন সামন্ত রাজা হয়ে হুনদেরকে হারিয়ে দিচ্ছেন। তার মানে তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন, এবং এর পরেই তিনি স্বাধীনতা ঘোষণা করে দেন, এবং ফাইনালি পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চল নিয়ে ইনি শাসন করতে শুরু করেন। তো যেটা বললাম যে ইনি হচ্ছেন এই বংশের চতুর্থ রাজা, ফোর্থ রাজা, এবং এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা যদি কোশ্চেন করা হয় কে, তাহলে হচ্ছে প্রভাকর বর্ধন। এবার তিনি শক্তিশালী রুলার ছিলেন, হুনদের হারিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তা সত্ত্বেও একটা রাজবংশকে প্রতিষ্ঠা হওয়ার জন্য আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, শুধু যুদ্ধ দিয়ে হয় না। সেই কারণে তিনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে ম্যারিটাল অ্যালায়েন্স, মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক। তার যিনি কন্যা ছিলেন যার নাম হচ্ছে রাজ্যশ্রী, এই নামটা আবার একটু পরে আসবে। রাজ্যশ্রীর সঙ্গে তিনি মৌখরী বংশের একজন রুলারের বিবাহ দেন, যার নাম হচ্ছে গ্রহবর্মন। এবং এই মৌখরী বংশ কোথায় রাজত্ব করত? এদের রাজধানী ছিল হচ্ছে কনৌজ, বিখ্যাত যে কনৌজ শহর, সেই কনৌজ শহরে এরা রাজত্ব করতো। তোমরা যদি আগের ম্যাপটা দেখো তাহলে খুঁজে পেয়ে যাবে এরা কোথায় রাজত্ব করতো। ওকে, তো এটা ক্লিয়ার করলেই তোমরা বুঝতে পারবে কোন জায়গাটা, এগুলো বোঝার দরকার রয়েছে যে কোন জায়গায় এরা রাজত্ব করতো, কারণ তাহলে আমাদের
একটা ছবির মতো জিনিস সামনে থাকবে, বুঝতে সুবিধা হবে যে আমরা কোন জায়গা সম্পর্কে আলোচনা করছি। এটা হচ্ছে পুষ্যবতী বংশ। এবার মৌখরীদের সঙ্গে, কনৌজ এদের রাজধানী ছিল, মৌখরীদের সঙ্গে এদের বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছে। তো এরপরে কি হয়, এরপরে যেটা হয় যে প্রভাকর বর্ধন সম্পর্কে অ্যাকচুয়ালি বেশি কিছু জানা যায় না, এইগুলো জানা যায় যেটুকু তোমরা শুনলে এখানে। তারপরে এনার মৃত্যুর পর এনার যিনি বড় পুত্র ছিলেন রাজ্যবর্ধন, তিনি সিংহাসনে বসেন, এবং এই রাজ্যবর্ধনই হচ্ছে অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের ভাই। প্রভাকর বর্ধনের 3 পুত্র কন্যা ছিল, একজনের নাম দেখলাম রাজ্যশ্রী, সেকেন্ড হচ্ছে রাজ্যবর্ধন, এবং সব থেকে ছোট পুত্র যিনি ছিলেন তিনি হচ্ছেন হর্ষবর্ধন। এবার কি এমন কন্ডিশন, কি এমন ব্যাপার হলো যে রাজ্যবর্ধনের পরে হর্ষবর্ধনকে সিংহাসনে বসতে হলো? অ্যাকচুয়ালি রাজ্যবর্ধন যখন সিংহাসনে বসছেন তখন থেকেই একটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। কি প্রবলেম? যে গ্রহবর্মনের নাম শুনলাম, গ্রহবর্মন হচ্ছে মৌখরী বংশের রুলার, যার সঙ্গে এর বিবাহ হচ্ছে, রাজ্যশ্রীর বিবাহ হচ্ছে, সেই গ্রহবর্মন একে হত্যা করে দিচ্ছে দেবগুপ্ত বলে একজন রুলার। এবার এই দেবগুপ্ত কোথাকার রুলার ছিলেন? মালব অঞ্চল থেকে ইনি রাজত্ব করতেন। তো দেবগুপ্ত এনাকে হত্যা করে দিচ্ছে। এবার প্রবলেম হচ্ছে কি, যে গ্রহবর্মন যিনি, এনার কোনো, বা গ্রহবর্মন এবং রাজ্যশ্রী এদের দুজনের কোনো পুত্রকন্যা ছিল না, কোনো পুত্র ছিল না। তার ফলে এই যে অংশটা, কনৌজ বা মৌখরী বংশের যে অংশটা, সেটা পুরোপুরি উইদাউট কোনো মানে পরবর্তী রুলার এখানে ছিল না। অন্যদিকে এই যে দেবগুপ্ত, এনার একজন সঙ্গী ছিলেন, এনার একজন জোট সঙ্গী ছিলেন, যার নাম হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক, বাংলার রুলার শশাঙ্ক, তার সঙ্গে এর জোট ছিল। এবার দেবগুপ্ত যখন একে হত্যা করে দিচ্ছে গৃহবর্মনকে, তখন রাজ্যবর্ধন কি করবে, যে আমার বোনের যে হাজবেন্ড তাকে হত্যা করে দিয়েছে, আমি এর বদলা নেব। তো সেই বদলা নেওয়ার জন্য রাজ্যবর্ধন অ্যাটাক করে দেয় দেবগুপ্তকে, এবং দেবগুপ্তকে হত্যা করে দেয়। এবং যখনই হত্যা করে দেয় তখন দেবগুপ্ত যিনি সাথী ছিলেন শশাঙ্ক, তিনি এতে আবার এই রাজ্যবর্ধনকে হত্যা করে দেন। এবার এখানে ঐতিহাসিকরা কিছু বক্তব্য পেশ করেন যে এই ঘটনাটার পিছনে পুরোপুরি শশাঙ্কর একটা স্ট্র্যাটেজি ছিল। কিরকম? শশাঙ্ক দুদিকের হয়ে খেলছিলেন অ্যাকচুয়ালি। একদিকে তিনি দেবগুপ্তর সঙ্গে সন্ধি করেছেন, দিয়ে একে হত্যা করে দিয়েছেন, গ্রহবর্মনকে হত্যা করিয়ে দিয়েছেন দেবগুপ্তের দ্বারা। দিয়ে শশাঙ্ক নাকি এই রাজ্যবর্ধনকে বলে পাঠান যে তোমার যে বোনের হাজবেন্ড তাকে হত্যা করেছে কে? দেবগুপ্ত, তাকে গিয়ে তুমি হত্যা করো। এটা শুনে রাজ্যবর্ধন গিয়ে দেবগুপ্তকে হত্যা করে দেয়। এবার হত্যা করার পর খুশি খুশি মনে শশাঙ্কের কাছে যায়, খুব ভাবে যে শশাঙ্ক তো খুব ভালো লোক, দেখো আমাকে হেল্প করেছে। যখনই যায় উইদাউট অস্ত্রে, তখন শশাঙ্ক একে হত্যা করে দিচ্ছে রাজ্যবর্ধনকে। এইটা ঐতিহাসিকরা বলেন, তবে এটা নিয়ে ডাউট রয়েছে আদৌ এরকম কিছু ঘটনা ঘটেছিল কিনা। কিন্তু এইরকম একটা কন্ডিশন তৈরি হয়, অর্থাৎ একদিকে যেখানে কনৌজ, সেটাও কোনো রাজা নেই, সেখানকারও কোনো রাজা নেই, কারণ সেখানকার যিনি রাজা ছিলেন গ্রহবর্মন, তিনি মারা গেছেন। অন্যদিকে আমাদের থানেশ্বরেরও কোনো রাজা নেই, কারণ রাজ্যবর্ধন মারা গেছে। তো পড়ে থাকছে কে? হর্ষবর্ধন। হর্ষবর্ধন তার ভাই, সে ফাইনালি এই জায়গাটাও দখল করছে। দখল বলতে সিংহাসনে বসছে কোথাকার? থানেশ্বরের সিংহাসনে তো বসছেই, তার সাথে সাথে তার বোনের স্বামীর যে অঞ্চলটা ছিল, সেখানে যেহেতু কোনো রাজা ছিল না, সেখানকার মানুষ সবাই হর্ষবর্ধনকে বলে যে আপনি এই রাজ্যটাও শাসন করুন। তো তিনি দুটো রাজ্য একসাথে অ্যাকচুয়ালি শাসন করেন, এবং পুরোটাই অ্যাকচুয়ালি এই বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশের আন্ডারে চলে আসে এইভাবে। তো বেসিক্যালি হর্ষবর্ধন কে এই যে জায়গাটা দখল করার জন্য কিন্তু কোনো লড়াই করতে হয়নি। এই যে জায়গাটা, এটা দখল করার জন্য কোনো লড়াই করতে হয়নি। এইরকম একটা কন্ডিশন হয়, যার ফলে এই পুরো জায়গাটাই বর্ধন বংশের আন্ডারে চলে আসে। হর্ষবর্ধন এই পুরো অংশটা নিয়ে রাজত্ব করতে শুরু করেন, এবং পরবর্তীকালে তিনি আরো অন্যান্য জায়গা দখল করেন। তো এই ব্যাপারটা এখানে হয়েছিল। বোঝা গেল? এখানটায় একটু গুলিয়ে যেতে পারে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে এই ব্যাপারটা বোঝালাম। নেক্সট হচ্ছে শশাঙ্কের নাম যখন এলো, এরপরে হয়তো আসবে না, কারণ একজন রুলার সম্পর্কেই জানতে হবে। শশাঙ্ক, ইনি বাংলার প্রথম ইন্ডিপেন্ডেন্ট রুলার ছিলেন। এর আগে বাংলা, সেটা গুপ্ত বংশের আন্ডারে ছিল। এখানকার প্রথম স্বাধীন রাজা হচ্ছেন আমাদের এই শশাঙ্ক। এবার শশাঙ্ক সম্পর্কে অনেক কথা লেখা রয়েছে, অনেক খারাপ খারাপ কথা লেখা রয়েছে। প্রথম কথা যেটা বলা হয় যে শশাঙ্ক নাকি বোধি বৃক্ষ যেটা রয়েছে সেটাকে কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ শশাঙ্ক অ্যাকচুয়ালি শৈব ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মের যে কোনো জিনিস ধ্বংস করতে চেয়েছিলেন। এইটা লেখা রয়েছে, বানভট্ট এটা লিখেছেন, হিউয়েন সাং এটা বলেছেন। অ্যাকচুয়ালি ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে এখানে একটাই কারণে,
কারণ যে দুজনের নাম বললাম তারা দুজনই হর্ষবর্ধনকে প্রচন্ড বেশি গ্লোরিফাই করেছেন, হর্ষবর্ধনের খুব মাহাত্ম্য প্রচার করেছেন। তাই কতটা সত্যি সেটা এদের দুজনের যে বক্তব্য সেটার উপর ডিপেন্ড করে বলা যায় না, কিন্তু যাই হোক, শশাঙ্ক বাংলার প্রথম রুলার ছিলেন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এনার যে বংশ, এনার প্রতিষ্ঠিত যে বংশ, সেটা গৌড় বংশ নামে পরিচিত। ঠিক আছে, গৌড় বংশ আজকে মুর্শিদাবাদের কাছে পড়ে যাচ্ছে, এটা গৌড় বংশ। এবং এদের রাজধানী ছিল হচ্ছে কামরূপ, সরি, কর্ণ সুবর্ণ। ঠিক আছে, কর্ণ সুবর্ণ, এটা আজকে মুর্শিদাবাদের কাছে পড়ে যাচ্ছে, এটা তার রাজধানী ছিল। মোটামুটি ইনি কোন সময়টা রাজত্ব করছেন সেটা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছে 600 থেকে 636-37 খ্রিস্টাব্দ অব্দি ইনি রাজত্ব করেন, কেউ বলছে না তার আগে 590 থেকে 625 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করেন। তো কোনো একটা টাইমে তিনি করেন। বাংলার তিনি প্রথম রুলার, এটা মনে রাখবে। এবং ইনি কামরূপের ভাস্কর বর্মন এবং হর্ষবর্ধনের সমসাময়িক রুলার ছিলেন, রাজ্যবর্ধনের সমসাময়িক রুলার ছিলেন, এবং এর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এবং আরো একটা জিনিস বলা হয় যে আজকের যে বাংলা ক্যালেন্ডার রয়েছে সেটা ডেভেলপ করার জন্য এনারই হাত রয়েছে, ইনি শুরু করেছিলেন, এটাও বলা হয়। যাই হোক, এবার আমাদের যে মেন রুলার, যার সম্পর্কেই অ্যাকচুয়ালি জানতে হবে, হর্ষবর্ধন, তার তার কথা আমরা জানবো। এবার হর্ষবর্ধন একজন প্রচন্ড দয়ালু, প্রচন্ড বেশ বেশ শক্তিশালী এবং খুবই একজন এফিসিয়েন্ট রুলার ছিলেন। কারণ এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে তিনি এসে সিংহাসনে বসছেন, বসে রাজ্যকে তো করছেন, শক্তিশালী করছেন, তার সাথে সাথে তার সমস্ত শত্রুকে তিনি দমন করছেন, প্লাস বেশ বড় একটা জায়গা তিনি দখল করছেন। তো এই জন্য হর্ষবর্ধন একজন খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভারতের ইতিহাসে, এবং এনাকে বলা হয় ভারতের শেষ মহান হিন্দু রুলার। কারণ এরপর থেকেই আস্তে আস্তে বেসিক্যালি মুসলিম রুল চালু হয়ে যাবে, তো এনাকে সেই জন্য বলা হয়। এবার বাণভট্ট, কোথা থেকে আমরা এনার সম্পর্কে জানতে পারি? যেরকমটা বললাম, বাণভট্ট ছিলেন এনার সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি, এবং ইনি দুখানা খুব ইম্পর্টেন্ট রচনা তিনি রচনা করেন। একটা হচ্ছে হর্ষচরিত, যেটা হচ্ছে হর্ষবর্ধনের জীবনী, আর একটা হচ্ছে কাদম্বরী। এই ছাড়াও পার্বতী পরিণয় বলে আর একটা গ্রন্থ তিনি রচনা করেন। এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটোর নাম তো অবশ্যই মনে রাখতে হবে। পার্বতী পরিণয় এটাও মনে রাখতে পারো, কারণ বাণভট্ট খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। নেক্সট হচ্ছে হিউয়েন সাং, যিনি এই সময় ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়, এবং ইনি একটা এই রচনা করেন তার ভ্রমণ বৃত্তান্ত। সেইটাতে তিনি হর্ষবর্ধন সম্পর্কে লিখে গেছেন, এবং হর্ষবর্ধনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। যদিও হর্ষবর্ধন নিজে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন না, কিন্তু বৌদ্ধ ধর্মকে তিনি প্রচুর সাপোর্ট করতেন। তো হিউয়েন সাং বেসিক্যালি ভারতে এসেছিলেন বৌদ্ধ ধর্ম রিলেটেড বিভিন্ন পুঁথি সংগ্রহ করার জন্য। তো হর্ষবর্ধনের সঙ্গে তার আলাপ হয়, এবং হর্ষবর্ধনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়। এই কারণেই এদের দুজনের যে রচনা, সেখানে একটু ডাউট থেকে গেছে ঐতিহাসিকদের মধ্যে যে এরা আদেও হর্ষবর্ধন সম্পর্কে সঠিক লিখছে নাকি হর্ষবর্ধনের কথা বেশি বাড়িয়ে লিখছে, সেটা নিয়ে একটা ডাউট রয়েছে। অন্যদিকে হর্ষবর্ধন নিজেই একজন খুব বড় লেখক ছিলেন, 3টে ড্রামা রচনা করেন, নাটক রচনা করেন, রত্নাবলী, নাগানন্দা এবং প্রিয়দর্শিকা। এবং এখান থেকেও আমরা কিছু না হোক এই সময়কার সমাজ ইত্যাদি বিষয়গুলো জানতে পারি। আর হচ্ছে নৌসাসি বলে একটা জায়গা রয়েছে, নৌসাসি থেকে একটা কপার প্লেট পাওয়া গেছে, তাম্রপত্র পাওয়া গেছে, যেখানে হর্ষবর্ধন বল্লভীদের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন, বল্লভী কিংডমের বিরুদ্ধে, সেটা এখান থেকে আমরা জানতে পারছি। এবং ইনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করছেন। এই ইয়ারটা ইম্পর্টেন্ট, কবে থেকে কবে অব্দি তিনি রাজত্ব করেন। যেমনটা বললাম, এনাকে লাস্ট গ্রেট হিন্দু রুলার বলা হয়। আর ইনি শৈব ছিলেন প্রথমে, কিন্তু বৌদ্ধ ধর্মেরও খুব বড় ফলোয়ার ছিলেন। এনার একটা খুব ফেমাস টাইটেল রয়েছে, যেটা হচ্ছে সকলোত্তর পথনাথ। এই টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। সকলোত্তর পথনাথ শব্দটা অর্থ হচ্ছে যিনি উত্তর ভারতের রুলার। ঠিক আছে, যিনি উত্তর ভারতের সমস্ত জায়গা দখল করেছেন তাকে বলা হবে সকলোত্তর পথনাথ। তো এটা তার টাইটেল ছিল। এখানে যে জিনিসগুলো লেখা রয়েছে সেটা আমরা অলরেডি আলোচনা করলাম, যে কিভাবে রাজ্যবর্ধন মারা গেছিলেন, কিভাবে দেবগুপ্ত অ্যাটাক করে, এই সমস্ত হয়। একটা জিনিস বলা হয়নি, যখন দেবগুপ্ত অ্যাটাক করে, দেবগুপ্ত নয়, শশাঙ্ক যখন একে হত্যা করে দেয় রাজ্যবর্ধনকে, তখন শশাঙ্ক কি করে, প্রথম কথা তো কনৌজ দখল করে নেয়, দ্বিতীয় কথা হচ্ছে হর্ষবর্ধনের যিনি বোন ছিলেন রাজ্যশ্রী, তাকে বন্দি বানিয়ে নিয়ে চলে যান। এই দুটো কাজ করেন। এবার হর্ষবর্ধনের ওপর দায়িত্ব পড়ে এই সমস্ত কিছু ঠিক করার জন্য, এবং হর্ষবর্ধন
মাত্র যে সময় তিনি সিংহাসনে বসেন তার বয়স মাত্র 16 বছর, কিন্তু তিনি একজন এফিসিয়েন্ট রুলার ছিলেন, একজন গ্রেট ওয়ারিয়ার ছিলেন। তো তিনি কি করছেন, কনৌজ প্রথম দখল করছেন, কনৌজ তিনি দখল করে নিচ্ছেন এবং তার যে বোন রাজ্যশ্রী তাকেও তিনি ছাড়িয়ে আনছেন। এখানে অনেকে বলছে, বানভট্ট বলছে যে রাজ্যশ্রী সম্ভবত সতী হতে গেছিলেন সেই সময়। হর্ষবর্ধন গিয়ে রাজ্যশ্রীকে থামায় এবং বলে যে এর বদলা আমি নেব, যে যে তোমার হাজবেন্ডকে হত্যা করেছে, এবং তারপরে তিনি এর শশাঙ্কের সঙ্গে লড়াই করেন এবং শশাঙ্ককে হারিয়ে দেন। এটা বানভট্ট বলছে, কিন্তু এখানেও এগেন যেটা বললাম, বানভট্টের লেখার উপর একটু ডাউট অবশ্যই রয়েছে। তো বেসিক্যালি এখান থেকে যেটা হয় যে পুরো কনৌজ যে জায়গাটা সেটা হর্ষবর্ধন দখল করে নেন। দখল বলতে সেই জায়গাটাও চলে আসে। অ্যাকচুয়ালি এখানে বলা হয় যে এখানকার রুলাররাই এখানকার যারা প্রজা ছিল তারাই চায় যে হর্ষবর্ধন যেন এখানে শাসন করে, তো সেইভাবে হয় এবং রাজ্যশ্রীকেও তিনি বাঁচিয়ে আনেন। এবং অনেকে বলছে শশাঙ্কের সঙ্গে তার একটা লড়াই হয়েছিল এবং শশাঙ্ক তাকে হত্যা করে দেয়, কিন্তু অনেক ঐতিহাসিক আবার এটাকে মানতে চান না যে শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের লড়াই হয়েছিল। অনেক ঐতিহাসিক বলছেন যে শশাঙ্ক সঙ্গে হর্ষবর্ধনের কোনোদিন লড়াই হয়নি। শশাঙ্কের মৃত্যুর পরে হর্ষবর্ধন গিয়ে বাংলা, উড়িষ্যার কিছুটা অংশ, তারপরে হচ্ছে এই কনৌজ, এইগুলো দখল করেছিলেন। যাই হোক, এখানে যা হওয়ার হয়েছিল সেটা নিয়ে আমাদের অত ভেবে লাভ নেই, এরকম একটা ঘটনা হয়েছিল, জাস্ট মনে রাখলে হবে। এবং মেনলি কোন কোন জায়গা, পাঞ্জাব, কনৌজ, বাংলা, ওড়িশা এবং মিথিলা, এই সমস্ত জায়গাতে হর্ষবর্ধনের সাম্রাজ্য ছিল, এগুলো তিনি দখল করেছিলেন। এবং এনার আরো একটা টাইটেল ছিল যেটাও মোস্ট ইম্পর্টেন্ট, আগেরটা তো দেখলেই, এটা হচ্ছে শিলাদিত্য। এই টাইটেলটাও ইম্পর্টেন্ট, এবং এই শিলাদিত্য টাইটেলটা কে দিচ্ছে? শিলাদিত্য টাইটেলটা দিচ্ছে হিউয়েনসাং, বা যিনি জুয়ানজিয়াং নামেও পরিচিত ছিলেন, হিউয়েনসাং এই টাইটেলটা দিচ্ছেন। এই সমস্ত যে জায়গাগুলো দেখলাম সেগুলো দখল করা ছাড়াও ইনি অন্যান্য আরো লড়াই করেন, যেমন সিন্ধ প্রদেশ তিনি দখল করেন, বল্লভীদের বিরুদ্ধে তিনি জয়লাভ করেন। বল্লভী বংশের সেই সময় যিনি রুলার ছিলেন তার নাম হচ্ছে ধ্রুব সেন সেকেন্ড। ধ্রুব সেন সেকেন্ডকে তিনি হারিয়ে দেন এবং তিনি বল্লভী দখল করে নেন। এটা আমরা পাচ্ছি নৌশাসি বলে একটা শিলা থেকে, তাম্রপত্র থেকে। কিন্তু তিনি জীবনে একটা লড়াই হেরে যান, যেটা হচ্ছে পুলকেশী দ্বিতীয়র বিরুদ্ধে। এটা বহুবার কোশ্চেনটা করা হয়েছে, খুব ফেভারিট কোশ্চেন, যে হর্ষবর্ধনকে কোন দক্ষিণ ভারতের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? তিনি হচ্ছেন পুলকেশী সেকেন্ড। অ্যাকচুয়ালি হর্ষবর্ধনের এটা টার্গেট ছিল যে আমি দক্ষিণ ভারতে যাব এবং দক্ষিণ ভারত দখল করব, যেমন গুপ্তদের একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল সেরকম আমিও প্রতিষ্ঠা করব। কিন্তু পুলকেশী সেকেন্ড, যিনি চালুক্য বংশের, পশ্চিমী চালুক্য বংশের রুলার ছিলেন, তিনি তাকে হারিয়ে দিচ্ছেন। পুলকেশী সেকেন্ড খুব শক্তিশালী একজন রুলার। এদের সম্পর্কে আমরা পড়বো যখন সাউথ ইন্ডিয়া যে রাজবংশগুলো পড়বো তখন। আর এখানে হারিয়ে দেওয়ার পরেই, যদিও মানে হারিয়ে দেওয়ার পর কি হয়, নর্মালি দুই রাজার মধ্যে শত্রুতা বেড়ে যায়, কিন্তু উল্টো কেস হয় এখানে। পুলকেশী দ্বিতীয় এবং হর্ষবর্ধনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এরপরে হর্ষবর্ধন কোনোদিনই আর দক্ষিণ ভারতে আক্রমণ করেননি। অন্যদিকে যে সকলোত্তর পতনাথ যে উপাধিটা, সেটা অ্যাকচুয়ালি পুলকেশী সেকেন্ডই, পুলকেশী দ্বিতীয়ই হর্ষবর্ধনকে দিয়েছিলেন, মানে হচ্ছে পুরো উত্তর ভারতের যিনি প্রধান। ওকে। আর এনার প্রথম রাজধানী ছিল হচ্ছে থানেশ্বর, যে জন্য এটাকে বলা হয় থানেশ্বরের পুষ্যবতী বংশ। কিন্তু পরবর্তীকালে হর্ষবর্ধন রাজধানী কনৌজে স্থাপন করে দেন, কনৌজে তার রাজধানী স্থানান্তরিত করেন। তো হর্ষবর্ধনের সময় এই ঘটনাটা ঘটে, এবং এটার পিছনে মেন কারণ যে এই জায়গাটা তিনি যেটা পেয়েছেন, এর কনৌজ যে জায়গাটা, সেখানে তিনি সবাইকে খুশি করার জন্য অ্যাকচুয়ালি কনৌজকে রাজধানী স্থাপন করা হয়। শুধু তাই নয়, কনৌজ এই সময় খুব শক্তিশালী একটা এবং খুব সুন্দর একটা শহরে পরিণত হয়। এতদিন অব্দি আমরা যা যা পড়েছি, যে যে রাজবংশের কথাই পড়েছি, উত্তর ভারতের কথা আসলেই যে শহরটার কথা আসতো সেটা হচ্ছে মগধ। মগধ এতদিন অব্দি সব থেকে শ্রেষ্ঠ শহর ছিল ভারতের, কিন্তু এই সময় সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে হর্ষবর্ধনের পর থেকে। সেটা হচ্ছে কনৌজ। কনৌজ এখান থেকে সব থেকে শ্রেষ্ঠ শহরে পরিণত হচ্ছে। আর এই কনৌজকে দখল করা নিয়ে এরপরে দেখবো আমরা লড়াই হবে তিনটে রাজবংশের মধ্যে, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশ। তো এই সময় থেকে এইগুলো সমস্ত কিছুই শুরু হচ্ছে। আচ্ছা, পুলকেশী দ্বিতীয় সঙ্গে যে যুদ্ধ, যেটা আমি গল্পে বললাম যে এরকম হয়েছিল ঘটনাটা, হিউয়েনসাং অ্যাকচুয়ালি যুদ্ধটার কথা লিখেছে, যে যুদ্ধটা হয়েছিল পুলকেশীর সঙ্গে, কিন্তু যুদ্ধটার ফল কি হয়েছিল সেটা হিউয়েনসাং লিখে যায়নি। অন্যদিকে পুলকেশী দ্বিতীয়র সময়কালের একজন লেখক, যিনি
পুলকেশী সেকেন্ডের সভাকবি ছিলেন রবিকীর্তি, ইনি একটা বিখ্যাত শিলালিপি রচনা করেন যেটা হচ্ছে আইহোল শিলালিপি। এই আইহোল শিলালিপিতে লেখা রয়েছে যে হর্ষবর্ধন পুলকেশীর কাছে হেরে গেছিলেন, আর যে টাইটেলটা দেওয়া হচ্ছে সকলোত্তর পথনাথ, সেটাও এই আইহোল শিলালিপি থেকেই জানতে পারা যায়। সো এই ঘটনাটা সম্ভবত হয়েছিল, হর্ষবর্ধন সম্ভবত হেরে গেছিলেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, চাইনিজ পরিব্রাজক হিউয়েন সাং বা জুয়ানজিয়াং এই সময়ে তিনি ভারতে আসেন হর্ষবর্ধনের সময়, এবং হর্ষবর্ধনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক স্থাপন হয়। যেটা একটু আগে বললাম যে এনার মেন উদ্দেশ্য ছিল ভারতে আসার, সেটা হচ্ছে বিভিন্ন বৌদ্ধ ধর্ম সংক্রান্ত পুঁথি সংগ্রহ করা, এবং এনাকে বলা হয় প্রিন্স অফ ট্রাভেলার বা প্রিন্স অফ পিলগ্রিমস, অর্থাৎ পরিব্রাজকদের রাজা বলা হয় এনাকে। এই কোশ্চেনটাও অনেকবার এসছে, হু ইজ কল্ড দ্য প্রিন্স অফ ট্রাভেলার্স বা প্রিন্স অফ পিলগ্রিমস। তো এটা হচ্ছে হিউয়েন সাং। আর ইনি যে গ্রন্থটা রচনা করেন সেটার নাম তো খুব এটাও অনেকবার কোশ্চেন এসছে, সিইউ কি ইনি রচনা করেন। এবং এটাও ইম্পর্টেন্ট, মানে এখান থেকে যে চারটে জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে তিনি কবে থেকে কবে অবধি ভারতে ছিলেন। 629 খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন এবং 644 খ্রিস্টাব্দে তিনি ভারত ছেড়ে চলে যান। এবার এই হিউয়েন সাং এর যে রচনা, সেটা যতই হর্ষবর্ধনকে একটু বাড়িয়ে বা একটু বেশি করে দেখানো হোক না কেন, এখান থেকে আমরা প্রচুর জিনিস ভারত সম্পর্কে প্রচুর জিনিস জানতে পারছি। যেমন কনৌজ সম্পর্কে আমরা জানতে পারছি, কনৌজ যে শহর সেইটা সম্পর্কে জানতে পারছি, কনৌজে গ্র্যান্ড অ্যাসেম্বলি একটা সভা বসতো সেইটা সম্পর্কে জানতে পারছি। এবং এখানে 643 খ্রিস্টাব্দে তিনি নিজে এখানে জয়েন হয়েছিলেন, সেখানে অ্যাটেন্ড করেছিলেন। এখানে বিভিন্ন ধর্ম থেকে মানুষরা, পণ্ডিতরা, হিন্দু ধর্ম থেকে, জৈন ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে সবাই এখানে করতো, মানে অংশগ্রহণ করেছিল, এইগুলো তিনি লিখেছিলেন। আর তিনি এটাও লিখছেন যে হর্ষবর্ধন যে সমস্ত রাজাদেরকে হারিয়ে দিয়েছেন সেই সমস্ত রাজারাও এখানে অংশগ্রহণ করেছিল। তো হর্ষবর্ধন কতটা পাওয়ারফুল ছিলেন যে তার এই সমস্ত রুলারদের তিনি এক জায়গায় আনতে পেরেছিলেন। এখানে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তির পুজো হচ্ছে, এই সমস্ত লেখা রয়েছে। পুরো সোনার একটা বিশাল বড় বৌদ্ধ মূর্তির পুজো এখানে হয়, হর্ষ নিজে পুজো করছেন, এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এছাড়াও দান সম্পর্কে, হর্ষবর্ধনের দান সম্পর্কে লেখা রয়েছে যে প্রয়াগে একটা অনুষ্ঠান হতো প্রতি 5 বছর অন্তর, ইভেন আজও হয়। তো সেই প্রয়াগের যে হচ্ছে ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, সেখানে হর্ষবর্ধন 5 বছরে, এটা লেখা আছে যে 5 বছরে তিনি যা যা অর্থ লাভ করেছেন সমস্ত কিছু দান করে দিতেন। ইভেন তার পরিধান করা যে কাপড় সেইগুলোও তিনি দান করে দিতেন, জাস্ট একটা কাপড়ে তিনি বাড়িতে ফিরে আসতেন। এইরকম ভাবে তিনি দান করতেন, এইটা এখানে লেখা রয়েছে। তো এই যে ব্যাপারটা, সেটাকে মহামক্ষ পরিষদ বলে বর্ণনা করা হয়েছে হিউয়েন সাং এর দ্বারা, যেটা এলাহাবাদের প্রয়াগে এটা হতো, যেখান থেকে অ্যাকচুয়ালি প্রয়াগরাজ নামটা এসছে। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম ছিল না, এলাহাবাদ ছিল না, অ্যাকচুয়ালি প্রয়াগরাজই ছিল, পরবর্তীকালে এলাহাবাদ নাম হয়। তো অ্যাকচুয়াল জায়গাটার নামই প্রয়াগ ছিল, তো সেখান থেকেই আজকে প্রয়াগরাজ নামটা দেওয়া হয়েছে। যেরকমটা বললাম যে হর্ষবর্ধন নিজেই একজন খুব ভালো লেখক ছিলেন। প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং নাগানন্দা এরকম 3টে নাটক তিনি রচনা করেন। এছাড়াও 2টো সূত্র সাহিত্য তিনি রচনা করেন, বৌদ্ধ ধর্ম রিলেটেড গ্রামার রচনা করেন। তো ইনি একজন খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, একদিকে নাটক রচনা করছেন, একদিকে গ্রামার রচনা করছেন, সূত্র সাহিত্য রচনা করছেন। এছাড়াও 2টো শিলালিপি তিনি রচনা করেছিলেন বলে মনে করা হয়, একটা হচ্ছে মধুবন শিলালিপি আর একটা হচ্ছে বাঁশখেড়া শিলালিপি। এইরকম কোশ্চেন আছে যে মধুবন শিলালিপি বা বাঁশখেড়া শিলালিপি এটা কার সময়, কার কথা জানতে পারছি বা কার সময় রচনা, সেটা হর্ষবর্ধনের সময়। ওকে, এই দুটো তিনি নিজে রচনা করেছিলেন বলে মনে করা হয়। আর বাণভট্ট বলছেন যে ইনি একজন ফ্লুইট প্লেয়ার ছিলেন, অর্থাৎ বিনা ফ্লুইট মানে হচ্ছে বাঁশি, বাঁশি ভালো বাজাতে পারতেন, এটা বলছেন বাণভট্ট। ওকে, নালন্দাতে তিনি একটা বড় মনেস্ট্রি, মঠ তৈরি করেন, বৌদ্ধ মনেস্ট্রি তৈরি করেন। এবং বাণভট্ট তারপর মায়োর বলে একজন, ঠিক আছে, মায়োর ইনি ছিলেন এনার সভাতে, যেহেতু তিনি নিজেই পণ্ডিত ছিলেন তাই পণ্ডিতদেরকে তিনি তার সভাতে স্থান দিতেন। বাণভট্ট সম্পর্কে আমরা দেখলাম হর্ষচরিত কাদম্বরী, এই দুটো তো ফেমাস তার রচনা। এছাড়াও হচ্ছে পার্বতী পরিণয়, এটাও তিনি রচনা করেন। মায়োর যিনি, মায়োরও এটা অ্যাকচুয়ালি মায়োর না ময়ূর হবে উচ্চারণ, যাই হোক, মায়োরও শাতক এরকম একটা কিছু রচনা করেন, ঠিক আছে। একজন বিখ্যাত গ্রামারিয়ান অর্থাৎ গ্রামার বিশারদ যার নাম হচ্ছে ভাতৃহরি, অ্যাকচুয়ালি বানানটা এরকম, ভাতৃহরি।
ঠিক আছে, যিনি বাকপদ্য বলে একটা গ্রন্থ রচনা করেন, ঠিক আছে, বাকপদ্য, এবং আরো একজন লেখক যার নাম হচ্ছে মাতঙ্গ দিবাকর। এরা সবাই হর্ষবর্ধনের সভাতে ছিলেন এবং হর্ষবর্ধনের সমসাময়িক চাইনিজ সাম্রাজ্যের চীনা সাম্রাজ্য, যে সাম্রাজ্যের নাম হচ্ছে তিয়াং, এটার উচ্চারণ হবে তিয়াং, ঠিক আছে, তিয়াং বলে একটা রাজবংশ রাজত্ব করতো চীনে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল হর্ষবর্ধনের। তিয়াং রাজবংশ থেকে 3জন দূত অ্যাকচুয়ালি ভারতে এসেছিল। হর্ষবর্ধনের সময় 2জন এসেছিল এবং তৃতীয় জন যিনি আসেন তার সময় হর্ষবর্ধন মারা যাচ্ছেন, হর্ষবর্ধন সেই সময় বেঁচে ছিলেন না। তো যাই হোক, এরকম সমস্ত ঘটনা তার সময় হয়। আর প্রবলেম হচ্ছে হর্ষবর্ধনের মৃত্যুর পরে এই রাজবংশটা দুর্বল হয়ে পড়ে এবং সেখানে বড় কোনো রুলার ছিলেন না, এবং ফাইনালি হর্ষবর্ধনের মৃত্যুর পরে এই বংশটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। সেই জায়গাটা নিয়ে নিচ্ছে গুর্জর প্রতিহার বলে একটা রাজবংশ, যাদের সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এছাড়াও রাজপুত বিভিন্ন রাজবংশ তারা উত্তর ভারতে ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করছে। মেনলি গুর্জর প্রতিহার এরাই পুরো বড় একটা অংশ জুড়ে শাসন করতে শুরু করে। তো নেক্সট ক্লাসে আমরা এদের সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে এবং তোমরা যদি মনে করো যে এখান থেকে কিছু নতুন বা ভালো কিছু শিখতে পারলে, প্লিজ লাইক এবং শেয়ার করো। একটু চ্যানেলটা তোমরা রেকমেন্ড করো তোমাদের বন্ধুদেরকে, বা একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে এই চ্যানেলটা আরো বড় হতে পারে। যেটা আমার স্বপ্ন, যে এই চ্যানেলটাকে আরো বড় করব, তোমাদের আরো ভালোভাবে হেল্প করতে পারবো, সেটা একটু প্লিজ তোমাদের সাহায্য দরকার। এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দাও। যদি তোমরা চ্যানেলকে সাপোর্ট করতে চাও, তাহলে জয়েন বাটনে ক্লিক করে সাপোর্ট করতে পারো। এছাড়াও তোমরা যারা মেম্বার হবে, এখানে জয়েন হলে সামান্য কিছু তোমাদের অ্যামাউন্ট পে করতে হবে। যদি তোমরা মেম্বার হও, তাহলে তোমাদের জন্য স্পেশাল ভিডিও আমি তৈরি করছি, সেগুলো দেখতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। তো দেখতে চাইলে এবং চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও জয়েন হতে পারবে। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা দা জিকে একাডেমি বলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। এছাড়াও যদি কিছু বলার থাকে, জিকে একাডেমি গ্রুপ তোমরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ফলো করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিনের ক্লাসে আমরা পড়বো হচ্ছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে, এছাড়াও অন্যান্য যে রাজবংশগুলো সেগুলো সম্পর্কে পড়বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।